গ্যাসের অণুগুলো যে ছড়িয়ে ছিটিয়ে ছিল এই পুরো আয়তনটাকে দখল করছিল। যখন আমি এটাকে চাপা দিলাম এই জায়গাটা কমে গেল, গ্যাসের অণুগুলো কাছাকাছি এলো, আয়তনটা কমে গেল। গ্যাসের অণু সেম আছে কিন্তু আয়তনটা কমে গেল। এবার বলো আমি যে হাত দিয়ে চাপা রেখেছিলাম আমার হাতের ওপর চাপ সৃষ্টি হবে, একটু আনকমফোর্টেবল অনুভব হবে, হবে চাপ প্রয়োগ হচ্ছে। তাহলে আমি আয়তনটাকে কমাচ্ছি, দেখছি চাপ বাড়ছে। আবার যদি আমি এটা টানি চাপ কমে যাবে। তাহলে একটা সম্পর্ক পেলাম। কিরকম সম্পর্ক? আয়তন কমাচ্ছি চাপ বাড়ছে, আয়তন বাড়াচ্ছি চাপ কমছে। ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে ভি ব্যস্তানুপাতিক পি, এটাকে 1/p কি বলে যে আমাকে জাজ করার জন্য আগে আমার সমানে সমানে আয় বলে না, ঠিক সেরকম এখানে দুটোকে আমি তুলনা করবো, তার জন্য দুটোকে সমানে সমানে আনতে হবে। কি আনতে হবে? এককে আনতে হবে, এককে আনতে হবে। 292 কেলভিন আর 20 ডিগ্রি সেন্টিগ্রেড, আমি কেলভিনই আনতে চাইছি। তাহলে এটা কি হবে? হাই, আমি রিজওয়ানা। তো মাধ্যমিক 2026-এর জন্য গ্যাসের আচরণ চ্যাপ্টারটির ওয়ান শট ভিডিও আমি নিয়ে এসেছি। পার্ট 1 আমি পড়াবো ইন্দ্রিয় গ্রাহ্য স্তরে গ্যাসের আচরণ, তারপরে আণবিক স্তরে আসবে। শুরু করা যাক। লেখাই আছে গ্যাসের আচরণ ইন্দ্রিয় গ্রাহ্য স্তরে। তো ইন্দ্রিয় গ্রাহ্য মানে হচ্ছে আমরা জানি আমাদের 5টা ইন্দ্রিয় আছে, কি কি আছে সেটা বলছি না। তো ইন্দ্রিয়ের দ্বারা অর্থাৎ বাইরে থেকে আমরা গ্যাসের যে সমস্ত আচরণ অনুভব করতে পারি বা দেখতে পারি সেই সব সম্পর্কে আমরা এই ভিডিওতে পড়বো বা এই পার্টে পড়বো। তো গ্যাস এক ধরনের পদার্থ, তোমরা সকলেই জানো। পদার্থ কয় প্রকার? 3 প্রকার। কঠিন, তরল, গ্যাস। হাই লেভেলে যাচ্ছি না, আরো আছে প্লাজমা, বোস, আইনস্টাইন। তো তোমাদের এই লেভেলে 3টে আছে, কঠিন, তরল, গ্যাস। তো গ্যাস এক ধরনের পদার্থ, অণু দিয়ে তৈরি হবে। তাহলে সেই অণুগুলো একে অপরের থেকে কত দূরে অবস্থান করছে? অনেকটা দূরে অবস্থান করে গ্যাসের ক্ষেত্রে, তোমরা সকলে জানো। আন্তরাণবিক ব্যবধান খুব বেশি হয়। তাহলে ব্যবধান দূরত্ব বেশি হলে কি হবে? আকর্ষণ বল কম হবে। আকর্ষণ বল কম হয় ফলে তারা ক্রমশ ছুটতে থাকে না, একে অপরের কাছে থাকে না, ব্যাচেলারের মতো। তো ক্রমশ ছুটতে থাকে, তো গতিশক্তিও খুব বেশি। গ্যাসকে কোনো পাত্রে আমি যদি আবদ্ধ করি, সেই পাত্রের যে আকার, সেই পাত্রের আকারই ধারণ করে এই গ্যাস। তার কারণ অণুগুলি সর্বদা চায় আরাম করব, ছোটাছুটি করব এবং খুব দূরে অবস্থান করব একে অপরের থেকে। তাহলে পাত্র যদি বড় হয় অণুগুলো ছড়িয়ে ছিটিয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি হয়, অনেকটা দূরে সরে যায়। তো সমস্ত অণু নিয়ে তো গ্যাস পদার্থটি তৈরি। তাহলে গ্যাসের আয়তনটা ওই পাত্রের আয়তনটা হয়ে যায়। পাত্রের যে আয়তন গ্যাসের আয়তনও তাই। তাহলে গ্যাসের নির্দিষ্ট কোনো আকার বা কোনো আয়তন নেই, যে পাত্রে রাখা হয় সে পাত্রের আয়তন দখল করে। প্লাস গ্যাসের অণুগুলির মধ্যে ব্যবধান বেশি, গতিশক্তি বেশি। তো গ্যাসের বৈশিষ্ট্য বোঝা গেল। তাহলে গ্যাসের অবস্থা বোঝার জন্য 4টা জিনিসকে আমরা লক্ষ্য করি। কি কি? চাপ, আয়তন, তাপমাত্রা আর ভর। চাপ কি? প্রথমেই বললাম গ্যাসের অণুর ছুটে যাওয়ার সম্ভাবনা বেশি, ছোটাছুটি করার সম্ভাবনা বেশি। তাহলে গ্যাসের অণু যখন ছুটবে, যদি কোনো বদ্ধ পাত্রে গ্যাসটাকে রাখা হয় তাহলে পাত্রের দেওয়ালে ধাক্কা খাবে। আর আমরা জানি প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলই হলো গ্যাসের চাপ। আমি লিখি, তাহলে চাপ সমান হচ্ছে বল বাই ক্ষেত্রফল। তাহলে একক কি হবে? এসআই তে এবং সিজিএসে। এসআই তে হবে নিউটন পার মিটার স্কোয়ার, সিজিএস হবে ডাইন পার সেমি স্কোয়ার। এটাকেই বলা হয় পাস্কাল, মানে নিউটন পার মিটার স্কোয়ারটাকে পাস্কাল বলা হয়। একক সংজ্ঞা বোঝা গেল। এবার বলি উষ্ণতা যদি বাড়ানো হয়, কোন একটা পাত্রে গ্যাসকে রাখলে তুমি উষ্ণতা বাড়ালে, তাপ দিলে, তাহলে গ্যাসের অণুগুলি এমনিতেই ছুটাছুটি করার সম্ভাবনা থাকে। তাহলে গরম করলে আরো ছুটবে, আরো ছুটবে, আরো ধাক্কা দেবে, আরো ধাক্কা দেবে, আরো চাপ প্রযুক্ত হবে। সুতরাং উষ্ণতা বাড়ালে চাপ বাড়ছে। তাহলে উষ্ণতা এবং চাপের মধ্যে একটা সরল সম্পর্ক রয়েছে, সমানুপাতিক সম্পর্ক রয়েছে। এখান থেকে আমরা এটা বুঝতে পারছি যে উষ্ণতা যদি বাড়ানো হয় তাহলে
চাপ কি হবে? বাড়বে। বেশ, চাপের আরো অন্যান্য একক থাকে, সেগুলো হচ্ছে অ্যাটমসফেরিক প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, বার, এইগুলো। এই বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপ কিভাবে করা হয়? একটা যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়, সেটা হলো ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। হলো, এবার আমরা বলছি তাহলে একটা আবদ্ধ পাত্রে যে বায়ু চাপ প্রয়োগ করে সেটা কি ব্যারোমিটার? না, সেটা যে যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় তার নাম হচ্ছে ম্যানোমিটার। ঠিক আছে, এবার প্রশ্ন, ব্যারোমিটারের সাহায্যে কিভাবে বায়ুমণ্ডলের চাপ পরিমাপ করা হয়? এটা যদি তোমরা দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, আমি শর্টসে আপলোড করবো, ছোট একটা ভিডিও করবো, সেটা শর্ট হিসেবে আপলোড করবো। ব্যারোমিটার যন্ত্রটা অনেকটা এরকম দেখতে, ইউ আকৃতির নলের মতো। একটা পাত্রের মধ্যে এটাকে ডোবানো হয়। তরলে এটা জানো যে তরলে একটা লাইনের মধ্যে প্রত্যেকটা বিন্দুতে চাপ সমান হয়। তাহলে এই পয়েন্টে যে চাপ হবে, এই পয়েন্টে যে চাপ হবে, এই পয়েন্টে যে চাপ হবে সমান হবে। এই পয়েন্টের চাপ কি? বাতাস যে চাপ দিচ্ছে, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ এর কে লেখা হয় 1 অ্যাটমসফেরিক চাপ। কিভাবে বার করব? প্রেসার ইজ ইকুয়াল টু এইচ ডি জি। এখানে এইচ হচ্ছে উচ্চতা, এই এই কত উচ্চতা পর্যন্ত তরলটা উপরে উঠলো। ডি হচ্ছে এই তরলটার ঘনত্ব, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তো সমস্ত মান এখানে পারদ রাখা হয় তরল হিসেবে। পারদ, পারদের উচ্চতা হয় 76 সেন্টিমিটার, ঘনত্ব হয় 13.6, অভিকর্ষজ ত্বরণ হয় 980। একক কি হবে বলতো? ডাইন পার সেমি স্কোয়ার, যেহেতু সিজিএস এ রাখছি, কত আসে? 1.013 ইন্টু 10⁶ ডাইন পার সেমি স্কোয়ার। এটা হলো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ সিজিএস এককে। আর তুমি 1 অ্যাটমসফিয়ার চাপও বলতে পারো। এখানে পারদের উচ্চতা 76 সেন্টিমিটার কেন হলো? 1 অ্যাটমসফিয়ারটাকে সমান করার জন্য পারদ উপরে উঠলো, তার কারণ এখানে প্রথমে বায়ু শূন্য ছিল, তাহলে এই পয়েন্টে বায়ুর যে চাপ, এই পয়েন্টে সেই চাপই হবে, কিন্তু এখানে তো বায়ু শূন্য, চাপটা সমান কিভাবে করবে? তাহলে তরল একটু উপরে উঠবে, কারণ আমরা জানি একটু উচ্চতা পর্যন্ত তরল উপরে উঠলে তরল নিচে চাপ প্রয়োগ করে, সেই চাপের সূত্র এইচ ডি জি। সেই জন্য উপরে উঠলো। কত উচ্চতায় উঠলো? 76 সেন্টিমিটার। তাহলে 1 অ্যাটমসফেরিক চাপ সমান 76 সেন্টিমিটার এইচ জি। এইচ জি বলতে মার্কারি, পারদ। এটা মনে রাখতে হবে, তার কারণ অঙ্ক যখন করবে এই একক কনভার্সনটা তোমাদের খেয়াল রাখতে হবে, নাহলে অঙ্ক পারবে না। শুধু বুঝে নিলে অথচ অঙ্ক করতে পারলে না, এই কারণেই হয় না, একক কনভার্সনটা আমরা পারি না ঠিক মতো। তো চাপ হয়ে গেল, আয়তন তো বললাম, চলো আয়তনের এককটা বলি। আয়তনের একক আমরা জানি যে মিটার কিউব হবে এসআই তে, আর সিজিএস এ কি হবে? সেন্টিমিটার কিউব হবে। এবার যখন অঙ্কে আসে, অঙ্কে কিন্তু লিটার আর এমএল দিয়ে আসে, তাহলে লিটার আর মিটার কিউবের মধ্যে, সেন্টিমিটার কিউবের মধ্যে সম্পর্ক জানতে হবে। 1 লিটার সমান হচ্ছে 1 ডেসিমিটার কিউব। 1 ডেসিমিটার সমান কত সেন্টিমিটার? 10 সেন্টিমিটার। তাহলে আমি 10 সেন্টিমিটার লিখলাম, কিউব করলাম, কত হবে? 1000 সেন্টিমিটার। তাহলে 1 লিটার সমান 1 ডেসিমিটার কিউব, 1000 সেন্টিমিটার কিউব। আর মিটার কিউবটা এভাবে কনভার্সন তোমরা করতে পারবে, অঙ্ক যখন করাবো তখন আরো একটু ভালোভাবে বুঝিয়ে দেবো। তো আয়তন বোঝা গেল, চাপ বোঝা গেল। এরপরে আসে মেন টপিক, বয়েলের সূত্র। তো বয়েলের সূত্র কি আগে বলি, তারপর এখানে লিখবো। আমি একটা উদাহরণ দিই, ছবিটা আঁকতে হবে, তাছাড়া হবে না। আমি ছবিটা আঁকি। তো ছবিটা দেখো, প্রথমে আমি একটা সিরিঞ্জ এঁকেছি, ইনজেকশন, যেখানে সুচ নেই। এবার উপরে আমি হাত দিয়ে চাপা রাখলাম। প্রথমে কি করব? এটাকে টেনে আমি বাতাস ভরে নিলাম, ঠিক আছে, দিয়ে হাত দিয়ে চাপা রাখলাম। এরপর আমি এটাকে পুশ করলাম। তোমরা দেখো এই গ্যাসের অণুগুলো যে ছড়িয়ে ছিটিয়ে ছিল, এই পুরো আয়তনটাকে দখল করছিল।
যখন আমি এটাকে চাপা দিলাম এই জায়গাটা কমে গেল, তা গ্যাসের অণুগুলো কাছাকাছি এলো, আয়তনটা কমে গেল। গ্যাসের অণু সেম আছে কিন্তু আয়তনটা কমে গেল। এবার বলো আমি যে হাত দিয়ে চাপা রেখেছিলাম আমার হাতের ওপর চাপ সৃষ্টি হবে? একটু আনকমফোর্টেবল অনুভব হবে? হবে। চাপ প্রয়োগ হচ্ছে, তাহলে আমি আয়তনটাকে কমাচ্ছি, দেখছি চাপ বাড়ছে। আবার যদি আমি এটাকে টানি চাপ কমে যাবে। তাহলে একটা সম্পর্ক পেলাম। কিরকম সম্পর্ক? আয়তন কমাচ্ছি, চাপ বাড়ছে। আয়তন বাড়াচ্ছি, চাপ কমছে। ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে ভি ব্যস্তানুপাতিক পি, এটাকে 1/p লিখলাম, তার কারণ সমানুপাতিক হলে শুধু পি লিখতাম। তাহলে এই মানে এই উদাহরণ দেখে আমি এটা বুঝলাম বয়েল কি বললেন। তিনি বলেন উষ্ণতা এবং ভর স্থির রেখে কোনো গ্যাসের আয়তন বাড়ানো হলে চাপ কমে, আয়তন কমানো হলে চাপ বাড়ে। মানে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা স্থির থাকলে সেই গ্যাসের চাপ আয়তনের সঙ্গে ব্যস্তানুপাতিক পরিবর্তিত হয়। সংজ্ঞাটা আশা করি বুঝতে পারলে এই উদাহরণটা শোনে। তাহলে এইটা কখন কাজে লাগবে? যখন উষ্ণতা আর ভর ধ্রুবক থাকবে। প্রশ্ন, কেন উষ্ণতা এবং ভর ধ্রুবক রাখতে হবে? তোমরা এর আগে পড়লে উষ্ণতা বাড়ালে গতিশক্তি বাড়ে, চাপ বাড়ে। তো তুমি একদিক থেকে আয়তন কমাচ্ছ, একদিক থেকে উষ্ণতা বাড়াচ্ছ, চাপ বাড়ছে, কিন্তু তুমি বুঝতে পারছো না চাপটা কেন বাড়ছে। উষ্ণতা বাড়ানোর জন্য বাড়ছে নাকি আয়তনটা কমানোর জন্য বাড়ছে? তো যে কোনো দুটোকে আমি যদি পর্যবেক্ষণ করতে চাই বাকিগুলোকে আমাকে ধ্রুবক ধরতে হবে। বাকিগুলো বলতে টোটাল তো চারটা আছে, চাপ, আয়তন, তাপমাত্রা, ভর। দুটোকে দেখছি আয়তন আর চাপ, তাহলে ভর আর উষ্ণতাকে আমাকে ধ্রুবক ধরতে হবে। তাহলে কেন ধরতে হবে বোঝা গেল। ভরটাকে কেন করতে হবে? কারণ যদি আমি ভরটাকে এখানে হাত দিয়ে চাপাই না রাখতাম, এভাবে যদি পুশ করতাম বেরিয়ে যেত গ্যাসের অণু, চাপ তো বুঝতেই পারতাম না। সেজন্য ভরটাকে আমাকে ধ্রুবক রাখতে হবে, তাই আমি হাত দিয়ে চাপা রাখলাম। ক্লিয়ার? তাহলে বয়েলের সূত্রে কি কি ধ্রুবক রইলো? উষ্ণতা আর ভর। মনে কিভাবে রাখবে? বয়েল এগ বয়েল করে, তাপ দেয়, আগুন দেয়, তারপর নিশ্চয়ই উষ্ণতার একটা কনসেপ্ট আসছে। এটা ট্রিক বলছি, এর সাথে কোনো সম্পর্ক নেই, ট্রিক। তার মানে উষ্ণতা সম্পর্ক আছে, তাহলে উষ্ণতা ধ্রুবক থাকে বয়েলের সূত্রে, আর ভর ধ্রুবক থাকে। সূত্রটা কি সেটা বোঝা গেল। উষ্ণতা ভর ধ্রুবক তাহলে বাকি দুটো পরিবর্তন হবে। কিরকম পরিবর্তন হবে? ব্যস্তানুপাতিক পরিবর্তন হবে। এরপরে আসি, সমানুপাতিক চিহ্ন সরালে পি ভি, এটাকে দিয়ে গুণ করে দিলাম, কে এলো, ধ্রুবক হলো। এবার আমি একটা P1 চাপে V1 আয়তনে একটা গ্যাস নিলাম, সেটাও ধ্রুবক হবে। P2 চাপের V2 আয়তনে গ্যাস নিলাম, সেটাও ধ্রুবক হবে। দুটো থেকে আমরা কি পেলাম? P1 V1 সমান P2 V2। এর ওপর অনেক অঙ্ক করাবো পরে, চ্যাপ্টারটা শেষ হওয়ার পরে। বয়েলের সূত্রের গাণিতিক রূপ হলো এটা। এরপর আসছে লেখচিত্র, যেটা খুবই ইন্টারেস্টিং, খুবই কনসেপচুয়াল, মুখস্থ করবো না, বুঝবো। গ্রাফ, তো গ্রাফ বোঝার আগে আমাকে তিনটে গ্রাফ বোঝাতে হবে একটু ছোট্ট করে। কি রকম? দেখো, যদি y x এর সঙ্গে সমানুপাতিক হয় তাহলে কি হবে? যদি y x এর সঙ্গে ব্যস্তানুপাতিক হয় তাহলে কি হবে? আর যদি y x এর সাথে কোনো নির্ভরশীলই নয় তাহলে কি হবে? এই তিনটে গ্রাফে আমি প্রথমে বোঝাবো, তারপর বয়েলের সূত্রের গ্রাফ গুলোতে আসছে। আমরা y কে y অক্ষ অর্থাৎ কোটিতে এবং x অক্ষ অর্থাৎ ভুজ এ প্রতিস্থাপন করলাম, যে লেখচিত্র অঙ্কন করবো। দেখো, x আমি যদি বাড়াই, ধরো x এর ভ্যালু 1 করলাম, y এর ভ্যালু ধরো 5, x এর ভ্যালু ধরো 2 করলাম, y এর ভ্যালু হলো 6, 3 করলাম 7, মানে এভাবে শুধু প্রতিস্থাপন করলাম 4। দেখো, x এর ভ্যালু যখন 1, তোমার দেওয়া আছে x এর ভ্যালু যখন 1, তখন দেখা যাচ্ছে y এর ভ্যালু 4, x এর ভ্যালু যখন 2,
ওয়াই এর ভ্যালু 5, 3, ওয়াই এর ভ্যালু 7। তার মানে এক্স বাড়ছে, ওয়াই বাড়ছে। পয়েন্ট গুলোকে আমি যোগ করলাম, মূল বিন্দুকে আমি সরলরেখা এলো। তাহলে ওয়াই এক্স এর সঙ্গে সমানুপাতিক হলে মূল বিন্দুকে আমি সরলরেখা হয়। এরপর যদি ব্যস্ত অনুপাতিক হয়, মানে এক্স বাড়ছে ওয়াই কমছে, তাহলে ধরো এক পয়েন্টে যখন ছিল 7 ছিল, বাড়ালাম কমবে, এখানে আসবে, প্রথমে এখানে ছিল, তারপরে এখানে আসবে, তারপরে এখানে আসবে, তারপরে এখানে এখানে আসবে। এবার পয়েন্ট গুলো যোগ করো, দেখো যেটা এরকম হলো। নাম আছে সম পরাবৃত্ত, এটা আশা করি বুঝতে পেরেছো। তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক হলে সমপরাবৃত্ত, সরল সম্পর্ক হলে সমানুপাতিক সম্পর্ক হলে মূল বিন্দুগামী সরলরেখা হয়। যদি কোনো রকম সম্পর্কই না থাকে, তোমরা বলো কি হবে? এক্স যতই বাড়তে থাকো ওয়াই যা ছিল তাই থাকবে। ধরো এক্স 1-এও 7 ছিল, 2 এক্স বাড়ানোর পরেও 7 রইলো, বাড়ানোর পরেও 7 রইলো, তার মানে এইও 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 এইও। আচ্ছা, তাহলে ওয়াই এক্স এর সঙ্গে কোনো সম্পর্কই নেই, এক্স বাড়া কমাও ওয়াই যা ছিল তাই। সেক্ষেত্রে লেখচিত্রটা কিরকম হবে? সমান্তরাল হবে। কার সঙ্গে? এর সঙ্গে। তার কারণ এর বাড়ানো বা কমানোর জন্য এর কোনো পরিবর্তন হচ্ছে না। 3 ধরনের লেখচিত্র বোঝা গেল। এরপর আসছি বয়েলের সূত্রে 3টে লেখচিত্র। আমি এগুলো মুছে দিচ্ছি। তো দেখো পি বনাম ভি লেখচিত্র, চাপ আর আয়তনের লেখচিত্র অঙ্কন করছি। প্রথমে যেটা থাকবে সেটা এই বরাবর লিখবো, এটা থাকলে এই বরাবর লিখবো। অর্থাৎ প্রথমে এটা ওয়াই অক্ষ, পরে যেটা থাকবে সেটা এক্স অক্ষ বরাবর। তাই লিখলাম। আমরা কি জানি সম্পর্ক, কি জানি? পি ইনভার্সলি প্রপোর্শনাল টু ভি, বা ভি ইনভার্সলি প্রপোর্শনাল টু পি, যা লিখবে। তাহলে ভি বাড়ালে পি কমবে, ভি কমালে পি বাড়বে। কোন লেখচিত্র হবে? এটা হবে, অর্থাৎ এরকম। লেখচিত্রের প্রকৃতি কি আসবে? সমপরাবৃত্ত। কোশ্চেন আছে যে চাপ এবং আয়তন এর লেখচিত্র প্রকৃতি কি? সমপরাবৃত্ত। এবার আমি বলি, এটা যেহেতু বয়েলের সূত্রে লেখচিত্র, অর্থাৎ চাপ এবং আয়তন পরস্পরের সঙ্গে ব্যস্তানুপাতিক ভাবে পরিবর্তিত হচ্ছে, তার মানে নিশ্চয়ই ভর এবং উষ্ণতা ধ্রুবক। তাহলে এই যে লেখচিত্রটা পেলাম, এই লেখচিত্রের প্রতিটা পয়েন্টের কি ধ্রুবক থাকবে? উষ্ণতা ধ্রুবক থাকবে। এবার একটা কনসেপচুয়াল কোশ্চেন আমি দিই। প্রথমে তোমরা আমাকে কমেন্টে জানাবে, তারপর আমি মানে পজ করে কমেন্টে জানাও। দুটো গ্রাফ এঁকেছি, এই গ্রাফটার প্রতিটা পয়েন্টে উষ্ণতা T1, এই গ্রাফটার প্রতিটা পয়েন্টের উষ্ণতা T2। তুমি বলো, তোমরা বলো T1 বেশি না T2 বেশি? বলো। তো এই অঙ্কটা করার জন্য আমাকে যে কোনো একটাকে কনস্ট্যান্ট করতে হবে, তিনটেই পরিবর্তনশীল হলে চলবে না। আগেই বলেছি দুটোকে দেখলে বাকি দুটোকে ধ্রুবক করতে হবে। তাহলে আমি ধরছি ভিটাকে ফিক্সড করছি, এই পয়েন্টে ভি একটা তো মান থাকবে, তাই না? ফিক্সড করলাম। তাহলে এই দুটো গ্রাফের মধ্যে কোন দুটো পয়েন্ট এমন আছে যে দুটো পয়েন্টে আয়তন এই আয়তনের সঙ্গে সমান, তার জন্য আমাকে অভিলম্বটা আনতে হবে। এইভাবে এই পয়েন্টে ছেদ করলো, এই পয়েন্টে ছেদ করলো, তাহলে এই দুটো পয়েন্টে আয়তন, এই আয়তন সমান হবে যদি V1 ধরি, আর V1 ধরছি না, VR ধরছি। তাহলে এই পয়েন্টের আয়তনটা আমি ফিক্সড করে দিলাম। এবার লক্ষ্য করো এই পয়েন্টটার চাপ কত, এই পয়েন্টের চাপ কত, তার জন্য আমাকে এই বরাবর দেখতে হবে। দেখছি এই পয়েন্টের চাপটা, কারণ চাপটা কি ওয়াই অক্ষ বরাবর আছে, P1, এই পয়েন্টে P2। বুঝতে পারছো তো? এবার লক্ষ্য করো P1 P2, এই অক্ষ বরাবরটা দেখো, P1 আর P2 মধ্যে কে বড়? P1 বড় P2 থেকে। আর আমি একটু আগেই বললাম P বাড়বে কখন? যখন T
টি বাড়বে। P1 যদি বড় হয় তাহলে P1 কোন গ্রাফ, কোন উষ্ণতা গ্রাফ? T1, তাহলে T1 is greater than T2। গ্রাফ যত উপরের দিকে উঠবে উষ্ণতা তত বাড়তে থাকবে। মুখস্থ করব না, কি করব বুঝবো। প্রথমে আমি একটাকে ফিক্সড করলাম, সেই পয়েন্টে চাপ দেখলাম, চাপ দেখার পর দেখলাম কার চাপ বেশি, চাপের সঙ্গে উষ্ণতার সম্পর্ক কি, সরল। ক্লিয়ার? এরপর সেকেন্ড যে গ্রাফ সেটা হচ্ছে PV, অর্থাৎ আমি y অক্ষ বরাবর PV রাখবো, x অক্ষ বরাবর P রাখবো। এবার তোমরাই বলো PV কি ছিল? ধ্রুবক ছিল। তাহলে PV যেহেতু ধ্রুবক, তুমি P যাই পরিবর্তন করো না কেন PV সেম থাকবে। তাহলে কোন গ্রাফটা হবে? এই গ্রাফটা। তাহলে কি হবে? P অক্ষের সমান্তরাল। যেখানে P না রেখে V রাখতে তবু সেম হতো। বোঝা গেল? আশা করছি বুঝতে পেরেছি। এবার এখানের মধ্যে কনসেপচুয়াল কোশ্চেন কি হতে পারে? তাহলে এখানে আমি আর একটা গ্রাফ অঙ্কন করলাম, এটার T1, এটা T2, কে বেশি? একই কনসেপ্ট করব, পিটাকে আমি রাখবো, এভাবে একটা অঙ্কন করব, এই পয়েন্টটা কোনটা বেশি হবে? P1 V1 গ্রেটার দেন টু P2 V2। এর জন্য তোমাদের আরেকটা কনসেপ্ট জানতে হবে, PV ইকুয়াল টু nRT। তোমরা জানো, মানে PV প্রপোর্শনাল টু T হলো। তাহলে P1 V1 বেশি হলে T1 ইজ ইকুয়াল টু T2 হবে। একই কনসেপ্ট, ঠিক আছে, শুধুমাত্র এখানে এই জিনিসটা এক্সট্রা জানতে হবে। বেশ, 3 নাম্বার গ্রাফ আমি অঙ্কন করব, তার জন্য আমাকে এটা মুছতে হবে। P1/V। তাহলে গ্রাফটাকে আমি y অক্ষ বরাবর কি লিখবো? P, x অক্ষ বরাবর কি করবো? y। এটা হচ্ছে x, আমরা কি জানি? এটা জানি। তাহলে এটা y আর এই পুরোটাই x। সমানুপাতিক হচ্ছে, কোন গ্রাফটা হবে? এই গ্রাফটা হবে। আবার বলছি, গ্রাফটা কি বলেছে? P আর 1/V এর মধ্যে, V না 1/V, সম্পর্কটা কি হয়? P সমানুপাতিক 1/V। এই পুরোটাই x আর এই পুরোটাই y, আর আমরা জানি P এটা, তার মানে এটা সমানুপাতিক। তাহলে লেখা হচ্ছে তোর কি হবে? মূলবিন্দুগামী সরলরেখা হবে। আর এর কনসেপচুয়াল কোশ্চেনটা তোমরা আমাকে উত্তরে জানাও। ধরো আমি দুটো গ্রাফ দিলাম, এটা T1 উষ্ণতা, এটা T2 উষ্ণতা। T1 is greater than T2 নাকি T2 is greater than T1? উত্তরটা কমেন্টে আমাকে জানাও, আমি অপেক্ষা করবো তোমাদের উত্তরের জন্য। ঠিক আছে, প্রশ্ন করি, বেলুন যখন আমরা ফোলাই, তো বেলুন ফোলানোর সময় কি বয়েলের সূত্র লঙ্ঘিত হয়? উত্তর দাও, আশা করি দিয়ে দিচ্ছি। তো ব্যাপার হচ্ছে, বেলুন যখন ফোলাচ্ছি আমি এক্সট্রা বায়ু ভরছি, ভর বাড়াচ্ছি, কিন্তু বয়েলের সূত্র মানে লঙ্ঘিত প্রশ্নই ওঠে না, কেন? বয়েলের সূত্র প্রযোজ্যই নয়, ভর বাড়াচ্ছে, বয়েলের সূত্র কি ছিল? ভর ধ্রুবক রাখতে হবে। তো এইভাবে লিখবে যে যেহেতু ভর বাড়ছে সুতরাং বয়েলের সূত্র লঙ্ঘিত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, বয়েলের সূত্র এখানে প্রযোজ্যই নয়। বোঝা গেল? আরেকটা প্রশ্ন হয় যে পুকুর থেকে একটা বুদবুদ, জলের বুদবুদ ওপরে যখন ওঠে তখন আয়তনে বড় কি করে হয়ে যায়, বা কেন হয়? দেখো, জলের নিচে আছে একবার, তাহলে আমরা জানি যে জলতল উচ্চতা যত বাড়বে, গভীরতা যত বাড়বে, চাপ বাড়বে। উপরে জল আছে প্লাস বাতাস আছে, তাহলে এর চাপ P1 ধরছি। উপরে উঠলো তখন এর এই জলতল সেই চাপটা দিচ্ছে না, শুধু কে চাপ দিচ্ছে? বায়ুমণ্ডলীয় চাপ দিচ্ছে। এর মান দিলাম P2। তাহলে কে বেশি? P1 is greater than P2, এর বেশি। তাহলে V1 is less than V2। এখানে যে আয়তনটা হবে, বুঝতে পারলে? বয়েলের সূত্র। তাহলে এখানে চাপ বেশি ছিল,
তাই আয়তন কম ছিল, উপরে উঠলো চাপ কমে গেল, আয়তন বেড়ে গেল, পয়লি সূত্র। তাহলে এই প্রশ্নটা এলে বুঝতে মানে গুছিয়ে লিখতে পারবে আশা করি। ঠিক আছে, আচ্ছা তো এবার আমি চার্লসের সূত্রটা বোঝাবো, এখানে লিখবো না কারণ প্রচুর সময় যাবে, তোমরা বই দেখে নিও, আমি বলছি। ঠিক আছে, চার্লস কি বলেছিলেন, নির্দিষ্ট ভরের চাপ স্থির রেখে কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন ছিল তার 1/273 বৃদ্ধি বা হ্রাস পায়। কিছুই বুঝতে পারলেন না, মাথার উপর দিয়ে গেল, আমি বুঝতে পারছি। প্রথমত কি কি ধ্রুবক থাকে সেটা মাথায় রাখো, চাপ আর ভর ধ্রুবক থাকে। কি বলতে চেয়েছে যে উষ্ণতা বাড়ালে আয়তন বাড়বে, কি হারে বাড়বে সেটা বোঝাচ্ছে। বলেছিলেন, তিনি বললেন যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোন গ্যাসের আয়তন যদি V0 হয়, V0 হয় বা V0 যা বলবে বলবে। এবার আমি 0 থেকে 1 বাড়ালাম, 1 ডিগ্রি সেন্টিগ্রেড কি বাড়ালাম, উষ্ণতা বাড়ালাম। আয়তন V1 হলো, এই V1 টার ভ্যালু কত, V0 প্লাস V0 ইন্টু 1/273। প্রথমে এটা ছিল, আর এটা হলো আয়তন বৃদ্ধি। তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করলাম, এর ফলে যে আয়তনটা হলো সে আয়তনের ভ্যালু কত হলো, যা ছিল আগে V0 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সেটা প্লাস 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যা আয়তন ছিল তার 1/273 বৃদ্ধি পেল। আশা করি বুঝতে পেরেছো। অন্তিম আয়তন সমান প্রাথমিক যা ছিল তো ছিল, তার সঙ্গে কিছু তো যোগ হবে, কি যোগ হবে, আয়তন বৃদ্ধি যোগ হবে। কত বৃদ্ধি পেল সেটা যোগ হলো, বৃদ্ধি কত পেল সেটা তিনি পরীক্ষা করে দেখলেন, 1/273 বৃদ্ধি পেল যা ছিল 0 ডিগ্রি। এটাই হলো সংজ্ঞা যে আয়তন কত বৃদ্ধি পাবে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন ছিল তার 1/273 বৃদ্ধি বা হ্রাস পাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে সংজ্ঞাটা বুঝতে পারা গেল। তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ালাম, এরপর আমি আরো বাড়াতে পারি, ধরো 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি করলাম, +1 করলাম, 1 থেকে 2। তাহলে এই ক্ষেত্রে আয়তন যদি V2 হয় তাহলে কত হবে, V2 সমান প্রাথমিক কত ছিল, মানে 1 ডিগ্রিতে কত ছিল, V1 আর আয়তন বৃদ্ধি। V1 কত বেরিয়েছিল, V0 আর আয়তন বৃদ্ধি কত হয়, 0 ডিগ্রি যা ছিল তার 1/273। তাহলে যোগ করো, তাহলে V2 সমান V0 যদি কমন নিয়ে নিই আমি এখানে, তাহলে 1 প্লাস 2/273 হবে। এখানেও যদি এখানে V1 রেখে যদি আমি কমন নিয়ে নিতাম V0 কে, 1 প্লাস 1/273 হতো। তাহলে দেখো একটা সিরিজ আসছে, যে যখন 1 ডিগ্রি বাড়াচ্ছে তখন এরকম আসছে লেখাটা, যখন 2 ডিগ্রি বাড়াচ্ছে তখন এরকম আসছে। তাহলে আমি T ডিগ্রি সেন্টিগ্রেডে কত হবে বার করতে পারবো, VT সমান V0 1 প্লাস T/273। এটা হলো চার্লসের সূত্রের গাণিতিক রূপ। দেখো কি হলো, T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন কত হবে, VT সমান 0 থেকে কত ছিল, V0 ব্র্যাকেটে 1 প্লাস T/273। কিভাবে এলো আমি বোঝালাম, বুঝতে না পারলে আরেকবার ভিডিওটা দেখে নাও। তার কারণ আমি বারবার বোঝাবো, তার থেকে তুমি তোমার কাছে তো অপশন আছে, তুমি সেটা বারবার দেখতে পারো। ঠিক আছে, আমি সরে যাচ্ছি একটু।
তো চার্লসের সূত্রে গাণিতিক রূপটি বোঝা গেল। আমি উষ্ণতা বাড়িয়ে টি ডিগ্রি সেন্টিগ্রেড করলে আয়তন কত হবে? ভিটি ইকুয়াল টু ভি নট 1 প্লাস টি বাই 273। ঠিক সেরকম উষ্ণতা যদি হ্রাস করি সেক্ষেত্রে আয়তন হ্রাস ঘটবে, কিন্তু সেই ক্ষেত্রে আয়তন কত হবে? উষ্ণতা কমিয়ে 0 থেকে মাইনাস টি তে নিয়ে এলাম, সেক্ষেত্রে আয়তন হবে ভি নট ব্র্যাকেটে 1 মাইনাস টি বাই 273। এই দুটো আশা করছি বুঝতে পারলে। তাহলে এখানে বোঝা গেল উষ্ণতা বাড়ালে আয়তন বাড়ছে, উষ্ণতা কমালে আয়তন কমছে। তাহলে একটা সরল সম্পর্ক রয়েছে। বিটি লেখচিত্র অঙ্কন করলাম। লক্ষ্য করবে এখানে টি স্মল হাতের আছে, অর্থাৎ ডিগ্রি সেন্টিগ্রেড আছে। উষ্ণতা সেলসিয়াস স্কেল হয়, কেলভিন স্কেল হয়, ফারেনহাইট স্কেল হয়। এই গ্রাফ এর প্রকৃতি দুটো ক্ষেত্রে আলাদা হয়। এখানে যদি কেলভিন হতো তাহলে আলাদা হতো, সেলসিয়াস আছে আলাদা হবে। তো সেটা ভালো করে লক্ষ্য রাখতে হবে। এখানে সেলসিয়াস আছে, সেন্টিগ্রেড আছে, তাহলে সরল সম্পর্ক হবে, এইটুকু বোঝা গেল। কিন্তু মূল বিন্দুগামী লেখচিত্র হবে নাকি হবে না? দেখো, মূল বিন্দুগামী যদি আমি করতাম তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে? উষ্ণতা 0 ডিগ্রিতে আয়তন 0, কিন্তু 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন থাকে, আয়তন 0 হয় না। এটা অভিজ্ঞতা, এটা পরীক্ষা করে দেখা গেছে। তাহলে আমি যদি এখান থেকে অঙ্কন করতে লেগে যাই তাহলে 0 ডিগ্রিতে আয়তন 0 সম্ভব নয়। সরলরৈখিকই হবে কিন্তু মূল বিন্দুগামী হবে না, এইরকম হবে। এটাকে পেছন দিকে আমি বাড়াই যদি, এই একটা পয়েন্টে মিলিত হবে, মানে এটা হচ্ছে সেই উষ্ণতা যে উষ্ণতায় গ্যাসের আয়তন 0 হয়। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে আয়তন 0 হয় না। তাই লেখচিত্রটা এরকম না হয়ে এরকম হবে। লেখচিত্রের প্রকৃতি বোঝা গেল। এখানে 0 কি করে হলো? বসাও, মাইনাস 273, ভি নট 1 মাইনাস 273 বাই 273 1 হবে। তাহলে ভি নট 1 মাইনাস 1 কত হবে? 0 হবে। তাহলে মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন চার্লসের সূত্র থেকে বের করলাম 0। বাস্তবে তো 0 হওয়ার মানে এই নাই, সূত্র ধরে অঙ্ক অনুযায়ী আমরা দেখলাম যে 0 হচ্ছে, ঠিক আছে। তাহলে লেখচিত্র হবে এটা। আশা করি এই পর্যন্ত বোঝা গেল। তাহলে তোমাকে যদি বলা হয় যে বাস্তবে কি 0 হয়, তুমি বলবে না, বাস্তবে 0 হয় না, কারণ 0 হওয়ার আগেই গ্যাস তোমার অন্য কিছুতে কনভার্ট হচ্ছে, তরলে কনভার্ট হচ্ছে। তাহলে এটা জাস্ট সূত্র অনুযায়ী আমরা অঙ্ক কষে বার করলাম। তো মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে কি বলা হয়? পরম শূন্য উষ্ণতা বলা হয়। কেন বলা হয়? কারণ এই উষ্ণতাতে সকল গ্যাসের আয়তন 0 হয়ে যাচ্ছে, তাই একে পরম শূন্য উষ্ণতা বলা হয়। আর এর থেকে যদি আরো উষ্ণতা কমাও তাহলে আয়তন তো নেগেটিভে চলে আসবে, ঋণাত্মকে চলে আসবে, যেখানে শূন্যই হয় না বাস্তবে, ঋণাত্মকের কোনো প্রশ্নই ওঠে না। পরম শূন্য উষ্ণতা কোনটাকে বলা হচ্ছে? মাইনাস 273। আরো ভালো করে যদি লিখতে চাও, মাইনাস 273.15 ডিগ্রি সেন্টিগ্রেড কে বলা হয় পরম শূন্য উষ্ণতা। এবার ফারেনহাইট স্কেলে এর মান কত? বিভিন্ন স্কেলে বিভিন্ন মান হবে। ফারেনহাইটের ক্ষেত্রে হয় মাইনাস 459.4 ডিগ্রি ফারেনহাইট। পড়বো উষ্ণতার পরম স্কেল বা কেলভিন স্কেল জিনিসটা কি। আমরা দেখলাম মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেডের সমস্ত গ্যাসের আয়তন 0 হয়ে যাচ্ছে। তো কেলভিন সাহেব আসেন এবং তিনি বলেন আমি একটা স্কেল তৈরি করব, যে স্কেলে ওই মাইনাস 273টাকেই 0 কেলভিন ধরা হবে। মানে এটা এই স্কেলে ধরো এই একটা স্কেল যার এইটা হচ্ছে মান, তিনি একটা স্কেল তৈরি করেন, সেখানে এইটাকে প্রতিস্থাপন করে লিখে দেন 0 কেলভিন। আর একটা গুণাবলী আছে, সেটা হচ্ছে এই স্কেলের যে মাইনাস 273 সঙ্গে 1 যোগ করলে কি হবে? মাইনাস 272। মানে দুটো উষ্ণতার মধ্যবর্তী গ্যাপ 1 ডিগ্রি সেন্টিগ্রেড। এক্ষেত্রেও 0 থেকে এই মাইনাস 272 গেলে 1 কেলভিন হবে। মানে সেন্টিগ্রেড স্কেলে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেডের যা মান, কেলভিন স্কেলে প্রতি ডিগ্রি মানে দুটো উষ্ণতার মধ্যবর্তী ওই মানে গ্যাপটা সমান হবে। তাহলে ধরো মাইনাস 273 থেকে আমি জাম্প করে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে গেলাম, তো
তাহলে এইখানে 0°C কেলভিন স্কেলে কি হবে? কেলভিন স্কেলে কি হবে? দেখো -273 থেকে 0 গেলাম, তার মানে কত ঘর গেলাম? +273 ঘর গেলাম। তাহলে এখানে 0 কেলভিন থেকে কত ঘর গেলে এই উষ্ণতার সঙ্গে সমান হবে? যেহেতু ঘর সমান হবে, যেহেতু ঘর দুটো ক্ষেত্রে সমান, তাহলে এখানেও 0 কেলভিন +273 মানে 273 কেলভিন। তাহলে 0°C সমান 273 কেলভিন। কিভাবে এলো? যত ঘর আমি যাচ্ছি তত ঘর আমি যোগ করে দিচ্ছি। তোমাকে বলা হলো 40°C সমান কত কেলভিন বার করো। কিভাবে বার করবে? তখন আর ঘর দেখবে না, এটা দেখবে যেহেতু 0°C মানে 273 কেলভিন, তাহলে 1°C করলে কি হবে? 273 সঙ্গে 1 যোগ হবে। 40°C হলে কি হবে? 273 সঙ্গে 40 যোগ হবে। বুঝতে না পারলে আরেকবার বলে দিচ্ছি। কেলভিন কি করলেন? সেন্টিগ্রেড স্কেল থেকে দেখলেন এবং তিনি নতুন একটা নিজের স্কেল তৈরি করলেন যার নাম দিলেন কেলভিন। সেন্টিগ্রেড স্কেলে যে উষ্ণতায় আয়তন শূন্য হচ্ছে সেটা পরম শূন্য উষ্ণতা। সে পরম শূন্য উষ্ণতাটাকে নিজের স্কেলে মানে 0 ধরে একটা স্কেল তৈরি করেন, 0 কেলভিন। আর সেলসিয়াস স্কেলে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেডে যা মান, এরও তাই, মানে এর 1 বাড়লে এরও এখানে 1 বাড়বে। তাহলে 0 থেকে মানে -273°C থেকে 0°C হলে এখানে 0 কেলভিন থেকে কত হবে? 273 কেলভিন হবে। আশা করছি বুঝতে পেরেছি। এরপর অঙ্ক আসে, আমি একটা দিচ্ছি। 292 কেলভিন আর 20°C, কোন উষ্ণতাটা বেশি? কোনো কিছু তুলনা করার জন্য প্রথমে দুটোকে সমান হতে হয়। যেমন অনেক সময় সিরিয়ালে ডায়লগ দেয় না, ধরো দুটো মেয়ে আছে, একজন হিরোইন আর একজন খলনায়িকা। হিসেবের মধ্যে সে খলনায়িকা নয়, অ্যাকচুয়ালি হিরোইনকে যে হিরোইন মানে দুজনের পছন্দ একই, কিন্তু হিরোইনকে কেউ পছন্দ করছে যেখানে খলনায়িকাকে পছন্দ করছেন, তাই সে খলনায়িকা হয়ে গেছে, সেটা আলাদা ব্যাপার। তো যখন খলনায়িকা একটু মানে হিরোইনের থেকে কম লেভেলের হয় এবং যখন সে তাকে ঝামেলা করে তখন কি বলে যে, বা তাকে যখন করে যে বিচার করে তুই এটা করছিস না বা তুই এরকম হ্যান ত্যান, তখন কি বলে যে আমাকে জাজ করার জন্য আগে আমার সমানে সমানে আয়, বলে না? ঠিক সেরকম এখানে দুটোকে আমি তুলনা করবো, তার জন্য আমাকে দুটোকে সমানে সমানে আনতে হবে। কি আনতে হবে? এককে আনতে হবে, এককে আনতে হবে। তাহলে 292 কেলভিন আর 20°C, আমি কেলভিনই আনতে চাইছি, তাহলে এটা কি হবে? 273 প্লাস 20, 293 কেলভিন। দেখে মনে হচ্ছিল ছোট, কিন্তু দেখো তার মানে কি, এ বেশি হবে এ কম হবে। আশা করি বুঝতে পেরেছো। কেলভিনের ক্ষেত্রে ক্যাপিটাল টি লিখবো, স্মল টি লিখবো না। তো এবার দেখো চার্লসের সূত্র অনুযায়ী উষ্ণতা পরম স্কেল অনুযায়ী চার্লসের সূত্রটা আমি প্রতিষ্ঠা করব। প্রথমে চার্লসের সূত্র কি ছিল? VT1 = V0 1 + T1/273। ঠিক সেরকম ওইভাবেই করব, কিন্তু পরম স্কেল অনুযায়ী, মানে ক্যাপিটাল টি। দেখো T1°C উষ্ণতায় আয়তন কত ছিল? কত বার করেছিলাম? এটাকে V1 ধরছি। V0 1 + T1/273। T2°C উষ্ণতায় কত হবে? V2 V0 1 + T2/273। এখানে আমি লসাগু করে যোগ করব। দেখো 273কে নিচে রাখলাম, 273 লসাগু করলাম, এখানে T1 হলো। 273 + T1°C সমান কি? কেলভিন স্কেলের উষ্ণতা, ক্যাপিটাল টি। এটা বুঝতে পারলে? কারণ আমরা জানি 273 + T1°C সমান T কেলভিন।
এবার এটা দেখো, সেম হবে T2 বাই 273, 2 নাম্বার 1 নাম্বার। একটু স্পিডে করছি, স্লো করে নিয়ে 1 কে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে V1 বাই V2 সমান কি হবে, V0 T1 বাই 273, V0 T2 বাই 273। V0 কেটে গেল, 273 কেটে গেল, পড়ে হলো T1 বাই T2, অর্থাৎ V1 বাই V2 সমান T1 বাই T2। একটা সরল সম্পর্ক এলো, মানে V প্রপোর্শনাল টু T এলো। এটাকে এইভাবে লিখতে পারি, V1 T1টাকে এদিকে নিয়ে গেলাম, V2টাকে ওদিকে নিয়ে গেলাম, বাই T1 সমান V2 বাই T2। তাহলে এখান থেকে কি বার করলাম, V বাই T হলো ধ্রুবক, যেখানে T হচ্ছে কেলভিন স্কেলে উষ্ণতার আর স্মল t ছিল সেলসিয়াস স্কেলে উষ্ণতা। তাহলে এইবার বলো V প্রপোর্শনাল টু T বেরোলো, ক্যাপিটাল T। এবার লেখচিত্র অঙ্কন করো, এখানে V ক্যাপিটাল T, বলো কি হবে, এখানে 0 কেলভিন হবে, আর 0 কেলভিন কি ছিল, -273 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, যেখানে উষ্ণতা পরম শূন্য উষ্ণতা, যে উষ্ণতায় আয়তন শূন্য হচ্ছিল। তাহলে এই ক্ষেত্রে আমার গ্রাফটা হবে মূল বিন্দুগামী সরলরেখা। ওই ক্ষেত্রে কেন হলো না, কারণ 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন শূন্য হতো না, শূন্য কোথায় হতো, -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। আর এইখানে মূল বিন্দুগামী কেন হলো, কারণ 0 কেলভিন অর্থাৎ -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হচ্ছে, তাই মূল বিন্দুগামী সরলরেখা হলো। আর যেহেতু সমানুপাতিক উষ্ণতা বাড়লে আয়তন বাড়ছে। একটু জটিল ছিল কিন্তু, কিন্তু যদি ভিডিওটা ভালো করে দেখে থাকো তাহলে আশা করি তুমি বুঝতে পেরে থাকবে। যদি অসুবিধা হয়ে থাকে কমেন্টে জানাবে, আর বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে, যে আমাকে একটু, আমি একটু মানে খুশি হবো যে হ্যাঁ আমি বুঝাতে পারলাম। বেশ, এটা লেখো। আমি এরপরে চার্লস এবং বয়েলের সূত্রের সমন্বয় রূপ করাবো, ঠিক আছে। দেখো, বয়েলের সূত্রে কি পড়েছিলাম, ভি ব্যস্তানুপাতিক টি, যেখানে কি কি ধ্রুবক ছিল, উষ্ণতা আর ভর ধ্রুবক। চার্লসের সূত্রে কি পড়লাম, বি প্রপোর্শনাল টু টি, ক্যাপিটাল টি কেলভিন স্কেলে, যেখানে কি কি ধ্রুবক, চাপ, ভর, ধ্রুবক। এরপর এই 1 নাম্বার আর 2 নাম্বার, এখানে ভি এর সঙ্গে ব্যস্তানুপাতিক, এখানে ভি টি এর সঙ্গে, তাহলে এখান থেকে কি পাবো, ভি সমানুপাতিক টি বাই পি, যেখানে চাপ, উষ্ণতা উভয় পরিবর্তনশীল। যৌগিক ভেদের অঙ্ক তোমরা অবশ্যই করেছো, আমি জানি, অঙ্কে চ্যাপ্টারে। তো এখান থেকে এটা কিভাবে এলো আশা করি বুঝতে পেরেছো। এরপর আমি সমানুপাতিক চিহ্ন ওঠালে ধ্রুবক চিহ্ন আসবে, এলো, টিটাকে দিয়ে গুণ করলাম, পিভি, আর টিটাকে দিকে নামিয়ে দিলাম, ইজিক্যাল টু কে। তাহলে পিভি বাই টি ইজিক্যাল টু কে, মানে পিভি বাই টি হলো ধ্রুবক হলো, এর উপরে অঙ্ক আসবে। মানে এখান থেকে এলো P1 V1 বাই T1 ইজিক্যাল টু P2 V2 বাই T2। এটা হলো বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বিত রূপ। তো ভিডিওটা অনেকটাই বড় হলো, আমার একটু, হ্যাঁ একটু বেশি পরিশ্রম হলো, কিন্তু ভালো লাগলো ভিডিওটা কমপ্লিট করে। তোমাদের কতটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। এখন আমার এনার্জি সেমই আছে, কমেনি। আর বুঝতে না পারলে কমেন্টে জানাবে। নোটস আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, টেলিগ্রাম চ্যানেলের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর ফেসবুক পেজও আছে, যেখানে আমি ভিডিওটা আপলোড করব। তো এখান থেকেও যারা দেখছো তারা টেলিগ্রাম জয়েন করতে পারো, ইউটিউব জয়েন করতে পারো, ইউটিউবের জন্য ফেসবুক জয়েন করতে পারো। তো এইভাবেই বেস্ট অফ লাক, ভালোভাবে পড়াশোনা করতে থাকো। কতটা বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে। এরপরে আরেকটা পার্ট আসবে, তারপরে আমি অঙ্ক পার্ট আনবো, কোশ্চেনের পার্ট আনবো, তারপর সাজেশনের পার্ট আনবো। তো লেটস রক ইট।
আজকের মতো এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই, টাটা।